আমার ছোট্ট বোনের মতো হয় না কারো বোন, আমার ছোট্ট বোনের মতো হয় না কারো বোন। ওই উপরওয়ালা জানে কত সুখী আমার মন। আমার ছোট্ট বোনের মতো হয় না কারো বোন, ওই উপরওয়ালা জানে কত সুখী আমার মন। হ্যালো, আসসালামু আলাইকুম। প্রোটেস্ট উইথ লিব্রা চ্যানেল থেকে আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আমার বোন খারাপ ভালো সেটা কি আমার বোন থেকে ভালো কেউ জানে না। আমি ভাই, ঠিক না? আমার ভাই আমি কোনো আমার বোনের সবকিছু জানবো, কারণ ও আমার লোকের সবকিছু শেয়ার করতে পারবো না। ধরেন ওকে ছেলের লোকে যদি রাইতো করে সেটা আমার লোকে শেয়ার করতে পারবো না। এক্সাম্পল আমি বাংলায় করে দিতেছি, ঠিক আছে? সেটা শেয়ার করতে পারবো আমার বোন সাথে। বোন ভালো খারাপ আর এটা কি আমরা জানি, আমার ফ্যামিলির লোক জানে, অতএব বাইরের কোনো লোক জানে না। আমি একদিন অসুস্থ ছিলাম, কোনো কিছু কই নাই, আলাদা বোন নিয়ে দিলে যে আপনারা আজে বাজে কথা কইতেছে, এটা কি? এটা মানে কি? মানে যারাই করতেছেন তারা ছেলে না মেয়ে আমি তো আসলে জানতেছি না। যদি মেয়ে হন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন আপনার হাজবেন্ডের কাছে আমার বোন গেছিল মনে হয়। তো দর্শক, আমি কেন আজকে টাইটেলটা এভাবে দিয়েছি যে পাগলের সুখ মনে মনে, কেন দিয়েছি যারা বুঝার তারা তো এতক্ষণে বুঝে গিয়েছেন। যেই ভদ্রলোক আর ভদ্রমহিলা বসে যাদের ক্লিপটা আমি শেয়ার করলাম, এরা আপনারা অবশ্যই আমার আগে চিনেন। যারা চিনেন না তাদের উদ্দেশ্যে বলছি, আমি যেই শারমিনের আর হচ্ছে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর ট্যুরের আর কাহিনী ফ্ল্যাশ করেছি, কার সাথে গিয়েছিল, কী উদ্দেশ্যে গিয়েছিল, এবং সে এতদিন যে মানুষের কাছে এটা গোপন রেখেছিল, এবং তার এই কাহিনী বা কুকর্ম ফ্ল্যাশ করার পিছনের রিজনগুলোও কিন্তু আমার ভিডিওগুলোতে বলা আছে। এরপরে শারমিনের যে ভাই, বড় ভাই বলে আর কি, বিল্লাল, তো ওর বিষয়টা সম্পর্কে আমি আজকে বলবো। আমি যাদেরকে নিয়ে কথা বলবো বলে ঠিক করেছিলাম চ্যানেলটা শুরু করার আগে, ও একটু পিছনের সারিতে ছিল, যে ওকে নিয়ে আমি পরে কথা বলবো। একে তো সে একজন পেশেন্ট, তার মধ্যে আবার হচ্ছে ও খুকি সবসময় প্রশংসাই করে গেছে বা খুকিকে একটু সাপোর্ট করার চেষ্টা করেছে। কিছুদিন আগে আবু তালহা এবং খুকির যে ছোটো মেয়ে মানহার বার্থডেতেও কিন্তু হচ্ছে বিল্লাল বেশ হেল্প করেছে খুকিকে। তো আমার মনে হয়েছে যে মিম বাবু যাই করুক না কেন বা শারমিন যাই করুক না কেন, বিল্লাল অ্যাটলিস্ট মানে সত্যটা বলা বা কারো প্ররোচনায় কোনো কিছু বলা বা করার ওই ধরনের পক্ষপাতিত্ব সে করে না। কিন্তু আমার এই ধারণাটাও ভুল প্রমাণিত হয়েছে, এবং সে রিসেন্টলি এখন আবার শারমিনের ওই বিষয়গুলো ফ্ল্যাশ হওয়ার পরে সে খুব গত পরশুদিন অথবা গতকালকে একটা ভিডিও আপলোড করেছে। সেই ভিডিওটার উপরে আসলে আমার মনে হলো যে ওকে নিয়ে এখন আমার কথা বলার সময় চলে এসেছে। একটা ভিডিওতে শেয়ার করেছি যে আমি গত 7 বছর থেকে 6 বছর আগে সর্বপ্রথম ফাতেহা নাজনীন নিশি, বাংলাদেশি ব্লগার, ওনার ভিডিও দেখতাম। তো উনি তো ওনার ভাবিকে নিয়ে আসলো, তারপরে ওনার ভাবি মানে বাংলাদেশি মম তিশার ভিডিও দেখতাম। তারপরে আমি তিশা যখন ওর বোনকে হচ্ছে ইউটিউব চ্যানেল খুলে দেয় মরিয়ম ব্লগের সাবিনুর, ওর ভিডিও দেখতাম। কারণ হচ্ছে তখন আমি স্টুডেন্ট ছিলাম, তো আমার মনে হলো যে উনি যেহেতু একজন ডিভোর্সি মহিলা প্লাস মেয়েটাকে নিয়ে একটু বিপদে আছে, কয়দিন এর বাড়ি কয়দিন ওর বাড়ি এভাবে করে ঘুরে বেড়াচ্ছে, তো আমি যদি ভিডিও দেখি, আমার ভিডিওর মাধ্যমে যদি যত ডলারই উনি পায় সেটা ওনার কাজে লাগবে, ওনার মেয়ের জন্য উনি খরচ করতে পারবে, সেই হিসেবে মানে ওইভাবে পরোক্ষভাবে একটু হেল্প করার জন্য হলো ওনাদের ভিডিওগুলো আমি ছেড়ে রাখতাম, বিশেষ করে মরিয়ম ব্লগের। তো পরে যখন ব্যাপারগুলো আসলে সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো এবং এটাও প্রকাশ হলো যে তানজিলা হচ্ছে বাপির মেয়ে না, এবং বাপি এটা নিয়ে বিভিন্ন মিথ্যাচার করতে শুরু করলো, এবং ওদের একের পর এক অডিও রেকর্ড ফ্লাশ হতে লাগলো, তখন আমার মনে হলো যে এখানে আসলে নোংরামি ছাড়া আর কিছুই নেই। তো আমি ওনাদের ভিডিও দেখা স্কিপ করে দিই, তারপরে আর আমি ওনাদের কোনো ভিডিও দেখিনি, ইভেন নিশির ভিডিও আমি দেখিনি। তার এত বছর পরে আমি তো বলেছি যে আমি ভিডিও স্টার্ট করার 2 মাস আগে থেকে আমি ওনাদের বিষয়গুলো আবার স্টাডি করা শুরু করি, কারণ একটা বিষয় নিয়ে হচ্ছে না জেনে তো আর বলা যাবে না যে এটা করেছে, আমার তথ্য প্রমাণ লাগবে, তথ্য প্রমাণ না থাকলে আমি আসলে আসতামও না। তো যখন আমি স্টাডি করা শুরু করলাম যে ওনাদের মধ্যে রিলেশনগুলো কি, তো যখন আমি তাদের ভিডিও দেখতাম তখন কিন্তু বিল্লাল শারমিন ওরা ভিডিও করতো না। পরবর্তীতে আমি বুঝতে পারলাম যে শারমিন হচ্ছে তিশার চাচাতো বোন, এবং বিল্লালও হচ্ছে তিশার চাচাতো ভাই, এবং শারমিন বিল্লাল আপন ভাই বোন। তখন আমার বিল্লালের প্রতি না এক ধরনের সফট কর্নার হলো আর কি, কারণ আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা ভলান্টারি অর্গানাইজেশনে ছিলাম। তো সেই অর্গানাইজেশনে হচ্ছে ব্লাড কালেক্ট করতে হতো মানুষের কাছ থেকে, মানে মানুষের ব্লাড ডোনেট যারা করে তাদেরকে হচ্ছে তাদের সাথে কথা বলে তারা যাতে ব্লাড দিতে আসে, বা তাদেরকে সেখানে নিয়ে যাওয়া এবং তাদেরকে ব্লাডটা কালেক্ট করে পেশেন্টের কাছে পৌঁছে দেওয়া, সেই ধরনের কাজগুলোও করতে হতো। তো আমি অনেক থ্যালাসেমিয়া পেশেন্টের পরিবারের সাথে বা তাদের সাথে আমার খুব ভালো কানেকশন ছিল। তো আমি আসলে এই ব্যাপারগুলো বুঝতাম, সব রোগের মানুষদেরই অনেক কষ্ট এবং তাদের ফ্যামিলির উপর দিয়ে অনেক বড় একটা স্ট্রাগল যায়, এবং এই রোগটা তো সারা জীবন বয়ে বেড়াতে হয়, তো আরও বেশি কষ্ট। তো আমার বিল্লালকে যখন আমি বুঝলাম যে ওর হচ্ছে থ্যালাসেমিয়া, আমার কিন্তু ওর প্রতি এক ধরনের সফট কর্নার ছিল, এবং আমি সবসময় হচ্ছে ওকে একটু পিছনে রাখতে চাইতাম, এবং ওর যেই আশেপাশের এনভায়রনমেন্ট বা অ্যাপিয়ারেন্স এইসব নিয়ে আসলে কথা বলতেও আমার একটু কেমন লাগতো, যে ওকে নিয়ে কথা বলবো, ও আসলে মানে একটু নোংরা থাকে। তো আমার আসলে ওইভাবে ওকে নিয়ে কথা বলার কোনো রুচিই ছিল না। ইভেন সে হচ্ছে খুকিকে নিয়েও খুব একটা বেশি নাড়াচাড়া করতো না। তো কারণ সে খুকির কাছ থেকে হেল্প পেতো এই জন্য সম্ভবত। তো পরবর্তীতে হচ্ছে যখন তারা গ্রামের বাড়িতে 1 মাস থাকার পরও তারও 4-5 দিন পরে আবার ইকরার বার্থডে উপলক্ষে আবার যায়, এবং গিয়ে সেখানে হচ্ছে চাচার মাথা ফাটানোর মতো ঘটনা ঘটায়। তখন আমি চিন্তা করলাম যে আমি শারমিনের বিষয়গুলো আগে ফ্ল্যাশ করি, তারপরে হচ্ছে আমি মিম
তিশা, তারপরে হচ্ছে ওই শাহিন এবং শাহিনের বউ, এদের সবার বিষয়গুলা হচ্ছে ফ্ল্যাশ করার পরে বা বিষয়গুলা তুলে ধরার পরে তারপর আমি বিল্লালের কাছে আসবো। এবং বিল্লাল কিন্তু ওই মাথা ফাটানোর ঘটনার পরে সম্পূর্ণ উল্টে খুকির বিরুদ্ধে অনেক কিছু বলেছে। তারপরও আমি ওকে অত ঘাটাইনি, ভেবেছি যে পরে বলবো। কিন্তু এখন সিরিয়ালটা ব্রেক করলাম, কারণ হচ্ছে ও গত রিসেন্টলি যে ভিডিওটা আপলোড করেছে এবং সে এখানে বেশ হুমকি দামকি প্লাস যারা তার বোনের এসব বিষয় ফ্ল্যাশ করেছে তাদেরকে সে গালিগালাজ করেছে। তো আমার মনে হলো যে এখন আমার আসলে ওর বিষয়ে কথা বলা উচিত। এবং আমি আপনাদেরকে একটা বিষয় বলবো যে দর্শক, আমি যখন হচ্ছে জানতে পারলাম যে ও থ্যালাসেমিয়া পেশেন্ট, মানে মাথা ফাটানোর ঘটনার আগে আমার ওর প্রতি এরকম একটা সফট কর্নার কাজ করতো। আমি চিন্তা করতাম যে ও তো খুব একটা কাজ করতে পারে না, প্লাস ওর ব্যবসায় লস, সেটা সে ভিডিওতেই বলেছে, ওর ব্যবসায় লস হয়েছে, তার 2টা ছেলে মেয়ে। তো সে কিন্তু ওই যে ঢাকায় থাকার মতো অবস্থা ছিল না দেখে কিন্তু 1 মাসের বেশি সময় গ্রামে থেকে আসলো। তো তখন আমি মানে ওর ভিডিওটা ছেড়ে রাখতাম, আমি তখনও ভিডিও মানে চ্যানেলের ভিডিও দেওয়া স্টার্ট করিনি, ওর ভিডিওটা ছেড়ে রাখতাম। তো আমার হাজব্যান্ড মাঝে মধ্যে, আমি টিভিতে ছেড়ে রাখতাম, তো আমার হাজব্যান্ড মাঝে মধ্যে বলতো, আরে তোমার তো ইয়ে আসছে, স্কিপ করো, অ্যাড আসছে। তা আমি বলতাম যে না, স্কিপ করার দরকার নেই, অ্যাডটা চলুক, কারণ অ্যাডটা চললে অ্যাটলিস্ট ওর কাছে কিছু ডলার যাবে। তো এইভাবে আমি, ওর প্রতি আমার একটা পজিটিভ থিঙ্কিং ছিল, ঠিক আছে। তো ইভেন ওর ভিডিও আসলে ওইভাবে আমার স্ট্যান্ডার্ডের সাথে বা রুচির সাথে যায়ও না, ও যে ধরনের ভিডিও মেক করে। তারপরেও আমি যেহেতু খুকির সম্পর্কে কিছু কথা বলে, কিছু তথ্য কালেক্ট করার জন্য ওর ভিডিওগুলো দেখতে হতো। আমি আমার একটা ভিডিওতে বলেছি যে কোনো কিছু যখন কারো কোনো খারাপ কোনো কিছু ফ্ল্যাশ হয় বা কেউ যখন কোনো কুকর্ম করে, তখন তার আশেপাশে বা পরিবারের মানুষও কিন্তু এটার জন্য সাফার করে। যেমন হচ্ছে তিশার জন্য তানজিলার বিষয়টা সামনে এসেছে, তানজিলার বাবার বিষয়টা। বিল্লাল আর বিল্লালের মা, ওনারা কিন্তু কোনো দোষ করেনি, আমার দৃষ্টিতে তখন পর্যন্ত লাগেনি যে আমি শারমিনের বিষয়টা ফ্ল্যাশ করছি। ওনারা তো আসলে ওনাদেরও একটা ইমেজ লসের বিষয় থাকতে পারে। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে না, আমি যেটা করেছি সেটা সত্যিই করেছি। এবং ওনারা যদি সেরকম যোগ্য এবং পরিপূর্ণ দায়িত্বশীল অভিভাবক হতো, তাহলে কখনোই শারমিনের পক্ষে এরকম একটা অকারেন্স ঘটানো সম্ভব হতো না। বড় ভাই নাই, এই জন্য আমার চলে না। আমার একটা বড় ভাই আছে, আর যে তার বউরে শাসন করার মতো ক্ষমতা রাখে, সে তার বোনরেও শাসন করার মতো ক্ষমতা রাখে। সে আমাকে কেন শাসন করতে পারে না? তার কারণ হচ্ছে আমি শাসন করার মতো কোনো কাজ করি না। আমি এমন কোনো কাজ করি না, এমন কোনো কথা বলি না যার জন্য আমার বড় ভাই আমাকে শাসন করতে হবে। আপনি করেন, আর আপনার তো বড় ভাইয়ের অভাব নাই। আপনার বড় ভাইরা থাকতে আপনি এরকম কেমন করেন? এই শ্বশুর বাড়ির বদনাম, অমুকের বদনাম, তমুকের বদনাম, বা আপনার নিজের মায়ের কথা শোনান, নিজের বাবার কথা শোনান, নিজের পরিবারের মানুষ কথা শোনে আপনার জন্য। তো শারমিনের এই কথাগুলোতে কিন্তু সে স্পষ্ট বলছে যে সে কিন্তু এমন কোনো কাজ বা কথা বা কোনো এমন কিছু অকারেন্স ঘটায় না যার ফলে তার বড় ভাইয়ের তাকে শাসন করা লাগবে। সেই সাথে খুকিকে টিটকারি মেরে বলছে যে খুকির কর্মকাণ্ডগুলোর জন্য নাকি খুকির পরিবারের মানুষ কথা শুনে, তারা সেটা কিভাবে টলারেট করে। তো শারমিনের কাছে এখন প্রশ্ন যে তুমি যেই কাজগুলো করেছো, তুমি যে কুকর্মগুলো করেছো, সেটা তো এখন তাহলে তোমার পরিবারের মানুষ কিভাবে টলারেট করছে। এই সাথে বিল্লালের কাছে প্রশ্ন, যখন শারমিন হচ্ছে মালয়েশিয়া প্লাস সিঙ্গাপুর ট্যুরের উদ্দেশ্যে রওনা দেয়, তখন কিন্তু সে বাসাতেই ছিল, ইভেন তার মাও বাসাতে ছিল। তখন কি তারা তাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কোথায় যাচ্ছ, কিভাবে যাচ্ছ, বা কার জন্য যাচ্ছ, বা কাদের সাথে যাচ্ছ? তারা তো বাসাতেই ছিল, তারা কেন বলেনি বা জিজ্ঞেস করেনি? এবং সে ফার্স্টে যে ভিডিও ক্লিপটা শেয়ার করলাম বিল্লালে, সেখানে তার সে বলছে যে শারমিন হচ্ছে তার সাথে, মানে বিল্লালের সাথে যেহেতু ভাই, তো অনেক কিছু শেয়ার না করতে পারলেও তার বউয়ের সাথে, নাহারের সাথে নাকি অনেক কিছু শেয়ার করতে পারে। সেই হিসাবে সে বলছে তার বোন ভালো না খারাপ, সে সেই হিসেবে বলছে। তো নাহারের সাথে তো সে আবার একটু পরে এটাও বলছে যে নাহারের সাথে আসলে তার ওইরকম বন্ডিং নাই, একটা দূরত্ব আছে, এবং তারাও হচ্ছে যে জানে তাদের বোন কীরকম। তো আমরা যেই বিষয়গুলো ফ্ল্যাশ করেছি সেগুলা কি তারা জানতো? মানে জেনেও এতদিন চুপ ছিল? আর যদি না জেনে থাকতো, এখন জানার পর তাদের কি ভূমিকা হয়েছে সেটা আমি জানতে চাচ্ছি। মানে তারা কিভাবে তার বোনকে শাসন করেছে, বা তার মা কিভাবে তার মেয়েকে শাসন করেছে, এবং সেই শাসন করার পরে তারা এখানে এসে বলছে যে আমার বোন ভালো না খারাপ সেটা আমাদের বিষয় আমরা ভালো জানি। যারা বলেছে তারা, তাদের চরিত্র খারাপ। তারা যদি খারাপ না হতো তাহলে তারা সেখানে আমার বোন গিয়েছে বা সেই কাজটা আমার বোন করেছে সেটা তারা কিভাবে দেখলো? আচ্ছা, তোমাদেরকে তো আমরা চিনি না, ঠিক না? তোমাদেরকে আমরা চিনি না, তো তোমাদের সামনে গিয়ে কি আমরা তোমাদেরকে চিনেছি? তোমাদের সাথে কি আমাদের কখনো ফিজিক্যালি দেখা হয়েছে? তো তোমাদেরকে আমরা কিভাবে চিনলাম? সেভাবেই দেখেছি যে শারমিন কিভাবে কি করেছে, ঠিক আছে? তো কোনো একটা বারের দোকানে যেয়ে বা সিগারেটের দোকানে গিয়ে কিন্তু দেখতে হয় না যে সে সিগারেট খাচ্ছে কিনা বা মদ খাচ্ছে কিনা, বিয়ার খাচ্ছে কিনা। সেটা দূর থেকেও দেখা যায়, বা এখন যে মাল্টিমিডিয়ার যুগ সেভাবেও দেখা যায়। তো আমরা যে এই বিভিন্ন ইয়েদেরকে চিনি, নায়ক নায়িকাদেরকে চিনি, বা যারা খারাপ কাজ করে বিভিন্ন ক্রিমিনালদেরকে চিনি, তাদের সাথে কি অপরাধ সংগঠিত করেছি দেখে চিনেছি? এটা কি ধরনের যুক্তি হলো? মানে মানুষের হাস্যকর কথা বলার তো একটা লিমিট থাকা দরকার। বিল্লালের কথার উত্তর দেওয়ার মতন হচ্ছে যুক্তিও আসলে আমি দেওয়াটাও আমার বোকামি মনে হয়। তারপরেও আমি হচ্ছে বলছি, কারণ ও রিসেন্ট 2টা ভিডিও বানিয়েছে, ওর বোন ইউটিউবে আসবে, বা ওরা নাকি খুব দ্রুতই প্রমাণ সহ নিয়ে আসবে যে যা বলেছি আমরা সব নাকি ভুল বা হচ্ছে সবই রং, এবং পার্ট বাই পার্ট সে প্রমাণ নিয়ে আসবে। আমার বোন খারাপ না ভালো আমি ভালো জানি, আমি ভালো বুঝি। আমার চেয়ে ভালো দুনিয়াতে কেউ জানে না। যেটা আমার চেয়ে ভালো কেউ জানতো তাহলে কি জানেন, সে হয়তো কি মানে এই যে আপনার যে কথা বলছেন এই কথা অনেক প্রতিবাদ করতে হবে। আর যারা যারা আমার বোনকে নিয়ে কিছু কিছু খারাপ কথা বলছে, তারা কি দুনিয়াতে সবচেয়ে বড় খারাপ যারা, তারাই কিছু খারাপ না হলে খারাপের কেন কিছু জানতো না।
যদি ভালো হইতো তাহলে ভালোটাই জানতো। তা আমি জানি না এমন কোনো জিনিস, আমি সব জানি, কে ভালো কে খারাপ কে মন্দ, কে কে কি করতে পারে, সবকিছুই আছে। ঠিক আছে, খালি কি জানেন, সময়ের অপেক্ষার কারণে কি এটা দিতে পারতেছি না। আর এটা দিমু, ইনশাল্লাহ সবাই দেখতে পারবেন যে না আসলে কোন কথাটা সত্য কোন কথা মিথ্যা, সবকিছু প্রমাণ পাইবেন অতি শীঘ্রই। মানে কথা কওয়ার সুযোগ আসে, ঠিক না? আজকে আমার বোনকে নিয়ে যারা করছে তাদেরকে নিয়ে করার মতো লোক আসতেছে, সমস্যা নাই, অতি শীঘ্রই আসবে। আর সব কি মানে পার্ট টু পার্ট প্রমাণ, এটা কি সব দেখাই দিব, যেন ওইটা করছে ও ওইটা করছে, তারা এটা হয়েছে। ঠান্ডা থাকে, শৃঙ্খলা থাকে, মানে এই কারণে কি কাউকে কোনো কিছু কই না, চুপচাপ থাকি, মানে সবকিছুই দেখা হয়। এটা সময় আসতেছে, আর হয়তো শীঘ্রই দেখতে পাবেন। আর এটার জন্য একটু ধৈর্য ধরতে হবে। সব প্রমাণ পার্ট টু পার্ট করে দেবেন। তো মনে করতেছেন হ্যাঁ বিল্লাল মানুষ ছোট, মানে অবদায় কোনো কিছু হইব না, কি হইব কি না হইব এটা কি সবাই ভালো জানে, আর সময় সবকিছু দেবে। ঠিক আছে, এখন কি পারি না পারি ওইটা আমি বলবেন যে না আসলে ওদের ফ্যামিলিটা কি ভালো না খারাপ। এতদিন কি আমার বোন আপনাদের কাছে মানে ফেরেস্তা ছিল, আজকে আমার বোন খারাপ না, মানে মানুষের কথা শুনে খারাপ। আমার বোন ফেরেস্তা না খারাপ সেটা আমার বোন জানে আর আমরা জানি। আপনাদের কাছে খারাপ হলে আমার বোন আমার কাছে দুধের ধোয়া, মানে কি দুধটা ধুয়ে রাখি যেরকম ওরকম দুধটা ধোয়া। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, মারহাবা মারহাবা। তো দর্শক, পাগলের সুখ মনে মনে কেন বললাম বুঝতে পারছেন তো? তো ওনার বোন ওনার কাছে দুধে ধোয়া তুলসী পাতা হোক, কিন্তু উনি যে সাথে আরও কিছু কথা বলেছে যে পার্ট টু পার্ট প্রমাণ আসতেছে। তো আমরা মানে আমি আমার চ্যানেল থেকে যেই ধরনের হচ্ছে ওনার বোনের বিষয়গুলো ফ্ল্যাশ করেছি, এটা কিন্তু আমার ওনার সাথে কোনো পার্সোনাল কোনো শত্রুতা ছিল না। উনি সীমা লঙ্ঘন করেছিল, প্লাস অন্যায় এবং জুলুমকারী ছিল বলেই কিন্তু ওনারটা আমি ফ্ল্যাশ করেছি। তো এর বিপক্ষে যদি ওনাদের কিছু বলার থাকে, শুধু মানুষকে গালিগালাজ, ওনার যেই চারিত্রিক বৈশিষ্ট্য বিল্লালে যেটা দেখলাম যে গালিগালাজ করলে বা হচ্ছে শুধুমাত্র হুমকি দিলেই তো হবে না, বা বড় বড় বুলি ছাড়লেই হবে না যে আমার বোন ভালো। তোমার বোন বোন হিসেবে সে অনেক ভালো, মেয়ে হিসেবে অনেক ভালো, ফুপু হিসেবে অনেক ভালো, বা সে হয়তো বা অন্যান্য মানুষের সাথে অনেক ভালো কিছু করতে পারে, কিন্তু সে যে কুকর্মগুলো করেছে, প্লাস তিশার প্ররোচনায় খুকিকে যেভাবে সে মানসিকভাবে টর্চার করেছে, সেগুলো তো সে ভালো করেনি, তাই না? তো তোমার বোন হচ্ছে ননদ হিসেবে কেমন ভালো, বা যাদের সাথে সংসার করেছে সেখানে সে কতটা স্ট্রাগল করেছে, এইসব ব্যাপারে তো আমাদের কোনো বক্তব্য ছিল না, ছিল কি? আমরা জাস্ট বলেছি, মানে আমি জাস্ট বলেছি যে তোমার বোন হচ্ছে এইসব জায়গায় গিয়েছিল এবং সে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে ছিল এবং সে খুকির উপর এইসব অত্যাচার করেছে। তখন তো তুমি হচ্ছে যখন খুকির উপর এইসব অত্যাচার করছিল, তুমি বড় ভাই হিসেবে তোমার ভূমিকা কী ছিল? অবশ্যই তোমার ছোট বোনকে শাসন করা বা তাকে থামানো, কিন্তু তুমি থামাওনি। তুমি চেষ্টা করেছো, তুমি একটা ভিডিও বানিয়েছো, সেখানে তুমি বলেছো যে দোষ আমার, আমি ভাবির থেকে টাকা ধার এনেছি, সো আমারই সেটা ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু তার পরিপ্রেক্ষিতে মানে তুমি সেখানে খুকির যে পক্ষ নিয়েছো তাও না, তার পরিপ্রেক্ষিতে তোমার বোন তোমাকে কিভাবে রিপ্লাই দিয়েছে দেখো। সে এখন আপনারই দেবর, আমার কিচ্ছু না। তো সে যে ধরনের ব্যবহার করছে, যে ধরনের কথাবার্তা বলছে, তো শারমিনের বক্তব্য থেকে কিন্তু পুরোই স্পষ্ট যে সে আসলে তোমাকে বড় ভাই হিসেবে সেভাবে গণ্য করে না, বা তোমার মা বা হচ্ছে তোমরা দুইজনই শারমিনকে আসলে সেইভাবে কোনো কিছু যদি ভুল ধরিয়ে দাও, সে তোমাদেরকে উল্টো একটা ক্লাস নিয়ে নেয়। তো তোমাদের আসলে তাকে কিছু বলার থাকে না, যার পরিপ্রেক্ষিতে সে কিন্তু প্রায় 10 দিনের একটা ট্যুর দিয়ে এসেছে সিঙ্গাপুর প্লাস মালয়েশিয়ায়। তো তোমরা বাড়িতে থেকেও, তোমার মাও সেদিন বাড়িতেই ছিল যেদিন শারমিন হচ্ছে বাসা থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়, প্লাস তুমিও বাড়িতেই ছিলে, কিন্তু তোমরা কেউই তাকে জিজ্ঞেস করনি। ইভেন সে যে হচ্ছে ওই তোমার মামাতো ভাই মিলনকে যে এই ধরনের অন্যান্য মেয়েদের সাথে যোগাযোগ করা বা তাদের অন্যান্য মেয়েদের সাথে সম্পর্ক রাখা হেল্প করে, তখনও তোমরা তাকে নিষেধ করনি। এর একমাত্র কারণ হচ্ছে শারমিন হচ্ছে স্বাবলম্বী। স্বাবলম্বী প্রত্যেকটা মেয়েরই হওয়া উচিত, কিন্তু একটা মেয়ে যদি তার ফ্যামিলির থেকে বেশি স্বাবলম্বী হয়ে যায়, তখন কিন্তু আসলে তাকে তার ভালো মন্দ বা দোষগুণ ধরিয়ে দেওয়ার মতন সেই অবস্থাটা তার ফ্যামিলির থাকে না। তো তার ভাই নিজেই তার বোনের মাধ্যমে কিস্তি তুলেছে, বা তার মাও হচ্ছে তাকে ওইভাবে শাসন করতে পারে না, যার কারণেই কিন্তু শারমিন লাগাম ছাড়া হয়ে গিয়েছিল। কিন্তু এখন তুমি তোমার মাকে পাশে বসিয়ে বিল্লাল যে কথাগুলো বললে যে আমরা হচ্ছে প্রমাণ দিব, প্রমাণ দেওয়া বলতে শুধু ও কেমন ভালো মেয়ে সেই প্রমাণ না, সে কি আসলেই মালয়েশিয়া প্লাস সিঙ্গাপুর সে যে একা গিয়েছিল এবং তার উদ্দেশ্যটা কী ছিল, এবং সে যে গিয়ে তার এক্স হাজব্যান্ডের সাথে থাকেনি, সেগুলো যদি প্রমাণ দিতে পারো তাহলে এসে কথা বলো, কিন্তু আদার্স অন্য কোনো প্রমাণ আমরা চাই না। মানে অন্য কোনো প্রমাণ বলতে সে কতটা ভালো মেয়ে সেটার মাপ বিচার আমরা কোনো মাপকাঠি নিয়ে বসতে চাচ্ছি না। তুমি জাস্ট এতটুকুই প্রমাণ দিবা যে সে একা গিয়েছিল, এই উদ্দেশ্যে গিয়েছিল এবং সে ওখানে একাই ছিল, ঠিক আছে? ওই প্রমাণটাই আমরা চাই। আর আমাদেরকে মানে আমাকে ইঙ্গিত করেছে, বলেছো যে আমার হাজব্যান্ডের সাথে হয়তো বা শারমিন ছিল, এগুলাতে আমার কিছুই যায় আসে না, কারণ এগুলো সব হচ্ছে বোগাস কথাবার্তা। মানে এখন একজনের বিষয়ে আমরা মানে যারা পুলিশ, যারা হচ্ছে ক্রাইম রিপোর্টার অথবা যারা হচ্ছে র্যাব বা এই ধরনের পজিশনে আছে, তারাও তো হচ্ছে চোর বাটপার ক্রিমিনাল এদেরকে ধরে, তার মানে কি তারাও খারাপ? তুমি যে বলছো যে আমরা খারাপ দেখে নাকি খারাপ জিনিসটাই তুলে এনেছি। আমরা তোমার বোনকে থামাইতে চেষ্টা করতেছি, কারণ তোমার বোনকে তুমি বা তোমার মা কেউই থামাইতে পারো না, এবং সে কারো শাসন নিষেধ বারণ কিছুই মানে না। অনেক লোক আমার বোনের খারাপ কথা যদি কোয়াও থাকে, সেটা কি মানে
ওরকম জায়গায় তারা গেছে, হয়তো আমার বোনটা দেখছে, যদি আমার বোন যায় থাকে, আর যদি না যায় থাকে তাহলে এরা আর ওই জায়গায় না গেলে কিভাবে দেখছে? আর ওনারা তো একতরফা বিচার করতেছে, একজনের কথা শুনে মাথা আমি- নষ্ট আমি- হয়েছে। মানে আজ পর্যন্ত সে তার ননদের মানে কোনো খারাপ কোনো দিক দেখে নাই। যে খারাপ বলতে কি আছে না, ননদ ভাইয়ের বউ অনেক ঝগড়া করে, ওরকম কিছু না। আমার বোন যদি কিছু কইছে সেটাকে আমার বউ চুপ রয়েছে, আমার আমার বউ যদি আমার বোনকে কিছু কইছে আমার বোন চুপ রয়েছে। হয়তো ম্যাডামের সেটা ওরকম নাই, এই কারণে কি বুঝতে পারতেছে না ওদের সম্পর্কটা কিরকম। যেটা জায়গায় থাকতো ভালো মন্দ একটা ননদ ভাই বউ অনেক কিছু শেয়ার করে, কি আমার বোনের দ্বারা ওটা হয় না। মানুষ নিজের চোখে না দেখে কোনো কিছু করাটা উচিত না। তো এখানে বিল্লালকে হচ্ছে সাপোর্ট করার জন্য নাহারও দু একটা কথা বলছে। তো নাহারকে আমি আসলে একজন নিরীহ মানুষ হিসেবেই জানতাম, কিন্তু নাহার একটা কথা বলেছে এখানে যে একজনের কথা শুনে মাথা নষ্ট হয়ে গেছে, প্লাস হচ্ছে কোনো কিছু মানে বললে নাকি জেনেই বলা উচিত। তো নাহার, আমি তোমাকে বলছি যে তুমি যে শারমিনকে সাপোর্ট করছো তোমার হাজব্যান্ডের কথায়, তুমি কি জেনে বলছো? তাহলে তোমার হাজব্যান্ড মাত্রই বললো যে তোমার আর তোমার ননদের বন্ডিংটা ওইরকম না। আবার সে আবার পাগলের মতো এটাও বলছে যে আমার কাছে কোনো কিছু শেয়ার না ভাবে পারলে শেয়ার করবে। তো শারমিন রাত জেগে কার সাথে কথা বলে বা কী করে, কোথায় যায় না যায়, সেগুলো কি তোমার সাথে শেয়ার করে যায়? হুম? সে তো যেভাবে চলাফেরা করে আমার তো মনে হয় না যে সে কারোর সাথে বলে। তো তোমার সাথে তো তার বলার কোনো মানে কথাই নেই, কারণ তুমি হচ্ছে চুপচাপ। তো শারমিন যেরকম টাইপের মেয়ে, তোমাকে এক হাতে বিক্রি কিনে আরেক হাতে বিক্রি করে মারার মতো ক্ষমতা শারমিনের আছে। তো তোমাকে সে ফ্রেন্ড মনে করবে যে আমি আমার ভাবি, আমার বন্ধু, আমি ভাবির সাথে এগুলো বলি, ভাবি আমার এর সাথে সম্পর্ক, বা আমি মালয়েশিয়া সিঙ্গাপুর গিয়ে এর সাথে ছিলাম। তো তুমি না জেনে কেন বলছো যে একতরফা শুনে মানুষ পাগল হয়ে গেছে? তুমি কিভাবে জানো যে আমি একতরফা বলেছি কিনা? আমি আমার ভিডিওতে কয়েকবার বলেছি, শারমিনের করা ভিডিও থেকেই আমি বুঝতে পেরেছি যে ওর সাথে কেউ ছিল, প্লাস সে মালয়েশিয়াও গিয়েছিল, কিন্তু সে তার ভিডিওতে স্পষ্ট বলেছে সে শুধু সিঙ্গাপুর এসেছে। সেই সাথে শারমিন আর সুরুজ যাদেরকে ভিডিও কলে দেখিয়েছে, এখানে আমি তাদের নাম উল্লেখ করছি না, কিন্তু ওরা নিজেরাই জানে যে কাদেরকে তারা কল দিয়েছিল ভিডিও কলে। ঠিক আছে, তো তাদের মাধ্যমেই আমি জেনেছি, কিন্তু তাদেরকে আমি এখানে এনে বিপদে ফেলতে পারছি না, কারণ ওরা কীরকম ডেঞ্জারাস আপনারা সবাই জানেন। তো আমি শুধু রাজের কথার মাধ্যমে এটা প্রমাণ দিয়েছি। তো এর মধ্যে যদি রাজ অনেক খারাপ, রাজের চরিত্র খারাপ, এইটা সেটা হ্যান ত্যান হতেই পারে, ঠিক আছে? তো রাজ রাজ যেটা বলছে সেটা মিথ্যা, সেটা তোমরা প্রমাণ করো, ঠিক আছে? কিন্তু শারমিন যে একাই ছিল মালয়েশিয়া সিঙ্গাপুর, এবং সে একাই গিয়েছে, প্লাস তার অ্যাকাউন্টে 3 লাখ টাকা ঢুকে নাই, অথবা সে দেশে এসে যে তার রাজের সাথে বিয়ের জন্য গোল্ড কিনলো, সে কিভাবে কিনেছে সেগুলার প্রুফ দাও। ঠিক আছে, এখানে অন্য কাউকে খারাপ বলতে আসার দরকার নাই, বা অন্য কাউকে অযথা গালিগালাজ করার বা তাদের প্রতি ক্রোধ ঝাড়ার দরকার নেই। জাস্ট শুধু এতটুকু প্রমাণ করো যে শারমিন নিজেই হোটেল বুক করেছিল এবং সেখানে সে একাই ছিল। তারপরে বলতে এসো যে আমার বোন আমাদের কাছে ভালো, তোমাদের বোন তোমাদের কাছে ভালো, এটাতে তো আমাদের কোনো সমস্যা নাই। আমাদের সমস্যা হলো সে একজন নিজেকে এতিম আর ডিভোর্সি বলে তার যেভাবে চলাফেরা করা উচিত, প্লাস যেরকম তার আচরণ হওয়া উচিত, সে সেরকম ছিল না। ঠিক আছে, তার জন্যই তার বিষয়গুলো ফ্ল্যাশ করা হয়েছে। আমার বোন কি 5টা বিয়ে করছে না 6টা বিয়ে করছে? যে না আমার বোন খারাপ, কয়টা বিয়ে করছে? আমার বোন বিয়ে করছে 2টা। গার্জিয়ানও সবাই দিছে, একলা দেখি, চাল করে নাই। একলা বিয়ে করে নাই, ভাইগা বিয়ে করে নাই, দুটোটাই ফ্যামিলি ম্যাটার, ঠিক না? প্রথম হাজবেন্ডের সাথে সংসার করছে 10 বছর, সে দেশে যাইবো, সে আমার বোন গুলোকে কথা বলবো, চাস্ত বোন গুলো কথা বলবো, ফুফাতো বোন গুলো কথা বলবো, আমার ওই বোনের জামাই এগুলো সমস্যা ছিল। তো এই কারণে আমার বোন একটা কথা কইছে যে আমি তো ফ্যামিলি ছেড়ে দিতাম না, আমি আমার গোষ্ঠী ছেড়ে দিতাম না, আমার ভাই ভাইরা ছেড়ে দিতাম না, ঠিক আছে? কারণ এইটা আমার লাগবে। ওষুধ কি আমার বোন যাইতে পারতো না, এই কারণে মানে অনেক কিছু 10 বছর সহ্য করার পর আমার বোন শেষ ফেসে ওই জামাইকে ডিফিউজ দেয়া, নিজে ডিফিউজ দেয়া আইসা বলছে। ওই জামাই 10 টাকার জন্য আজ পর্যন্ত জামাই নামে কয় নাই, মামলা করবো, এই করবো, সে করবো, কয় নাই। কেন কয় নাই? সে স্বইচ্ছায় আসছে। আচ্ছা, তোমার বোন 10 বছর সংসার করুক বা 20 বছর সংসার করুক, সে তার সংসারটা তো সে টিকায়নি। সে তুমি বললা যে সদিচ্ছায় চলে আসছে, যদিও সে তার ফার্স্ট ডিভোর্সের জন্য পরকীয়াকে দায়ী করেছিল, যে পরকীয়ার কারণে সে চলে এসেছে, কিন্তু তুমি এখানে বলেছো সে অনেক বেশি স্ট্রিক্ট ছিল, তার ফ্যামিলির সাথে কথা বলতে দিত না, সে 10 বছর সহ্য করার পর আর সহ্য করেনি। তোমার বোন একটা ভিডিওতে বলেছে 8 বছরের সংসার ছিল, পরের আরেকটা ভিডিওতে বলেছে 9 বছরের সংসার ছিল, এখন তুমি বলছো 10 বছরের সংসার। সবই মানলাম, তুমি তো তোমার বউকে হচ্ছে তার মার সাথে দেখা করতে যেতে দাও না, বা সেখানে তুমি রাতে স্টেও করতে দাও না, তোমার ছেলে মেয়ে কেউ হচ্ছে যেতে দাও না তার নানির সাথে দেখা করতে। ইভেন রিসেন্টলি মিম যে সেলিব্রেশন করলো, তোমার শাশুড়িকে হচ্ছে চাল ডাল কিনে দেওয়ার যে সেলিব্রেশন, আমি জানি না এটা কিভাবে হচ্ছে পজিটিভ হইলো জিনিসটা। দর্শক, আপনাদের কাছে কি বিষয়টা পজিটিভ লেগেছে যে আমি আমার মাওই বাসায় যাচ্ছি, মানে মিমের মাওই, তো আমি কারো বাসায় গেলে তার জন্য আমি কোনো গিফট নিতে পারি, কিন্তু তাকে যদি আমি চাল ডাল কিনে দিই, এটাতে তাকে বড় করার থেকে কি উল্টা আরও ছোট করা হলো না? নাহার যদি তার মাকে চাল ডাল কিনে দেয় সেটা ঠিক আছে, তবে মিমের যদি মনে হয় যে তার মাওই অনেক অর্থকষ্টে আছে, সেক্ষেত্রে সে টাকা দিতে পারে তার মাকে
তার হচ্ছে বিল্লালের কাছে অথবা নাহারের কাছে যে মাওইকে কিছু কিনে দিয়েন, বাজার করে দিয়েন, কিন্তু সে সেগুলা নিজে কিনে সেগুলা সে হাতে ধরে নিয়ে গেছে। ইভেন সে সেটা ক্যামেরাও অন ক্যামেরা দেখিয়েছে সে কি দিচ্ছে। তো এটা আসলে নাহারের পক্ষেই বোধহয় সম্ভব যে এটাকে পজিটিভলি নেওয়া। যাদের বিবেকবোধ আছে তারা অ্যাটলিস্ট তার মা বাবাকে অন্য কারোর সামনে এভাবে ছোট হতে দিত না। তো যাই হোক, এটা ওদের পার্সোনাল ব্যাপার। ও তখনও কিন্তু শারাফাত শারিফাকে কিন্তু নিয়ে যাওয়া হয়নি। যেখানে তুমি তোমার বউকে এইভাবে স্ট্রিক্টের মধ্যে রেখেছো এবং তোমার পারিবারিক কোনো বিষয় কিন্তু তোমার বউ ইনভলভ থাকে না, এবং তুমি তোমার বউকে যেভাবে হিউমিলেট করে কথা বলো, প্রতিনিয়ত ছোট করে কথা বলো, এবং তোমার বউকে তুমি যেভাবে ইয়ে করতে থাকো যে তোমার বউ হচ্ছে কোনো কিছু ম্যানেজ করতে পারে না, কাজ করতে দেরি হয়, ইউটিউবিং করতে পারে না, বা সেভাবে কোনো কিছু ম্যানেজ করতে পারে না। আবার খুকির মতো যদি বউ হয় তাহলেও তোমাদের সমস্যা, সব কিছু ম্যানেজ করতে পারলেও সমস্যা। তো তুমি যেভাবে তোমার বউকে করে রাখো, এইভাবে কি শারমিন থাকতো? বলো, তুমি তোমার বউকে যেভাবে রাখো এভাবে কি শারমিন ঘর করতে পারতো কোনো ইয়ে সংসারে? আচ্ছা, আরেকটা বিষয় দর্শক আপনারা একটু শুনেন। আপনার অনুষ্ঠান প্রোগ্রাম হইলে আমরা যাই, আমি তো বছর একবার যাই ঘুরতে, এছাড়া কোনো আমাদেরকেও গ্রামে কখনো যাওয়া হয় না, এরকম আপনারা সবাই জানেন। আর এই না যাওয়ার কারণে ওরা আমাদের সাথে এই যে জালিয়াতিগুলো করতেছে, আমাদের সাথে যে মিথ্যা কথাগুলো বলতেছে, এটা আসলে কি ভালো না খারাপ হয়েছে সেটা আপনারা বলেন। আরে সত্যর কোনো দিন চাপা থাকে না, বদমাইশের বাচ্চাগুলো সত্য ফাঁস হয়। তুই যে কইছিস তোর চাচারা তো সবই কইছে আমাদেরকে ফোন দিয়ে সব কয়ে দিচ্ছে। তুই কি মনে করস? তুই মনে করতাছস যে তুই সব কিছু করে পার পেয়ে থাকবি, ঠিক না? আর ও কত বড় হারামি ওর শাশুড়ি, আপন শাশুড়ি যে আমার বড় চাচি, তাকে ফোন দিয়ে গালাগালিশ করছে, যে তাকে ফোন দিয়ে বাড়ি থেকে বাইরে যেতে, কত বড় মানে বদমাইশের বদমাইশ। সে তার ছেলের বউ হইয়া কীভাবে বলে তার শাশুড়িকে গালাগালি করতে? কোনোদিন দেখছেন নাহার আমার মাকে বাড়ি থেকে বের করে দিছে কিংবা বাড়ি থেকে বের করে দিতে চাইতেছে? আমি বলছি আমার মাকে যে তুমি মা এইসব বিষয় মানে যে আমার চাস্তো বোনটার বিষয়ে কোনো কথা বলো না। আমার মা কী কইছে, তারপর বলছে এটা হলো আমার মায়ের একটা স্বভাব, আমার বোনেরও একটা স্বভাব। আমার বোনকেও বলছি, মানে ওরা হলো আমার কথাগুলো কেউই শোনে না। আর এই না শোনার কারণে আজকে এই কাণ্ডগুলো ঘটছে। ওরা যদি শুনতো তাহলে এরকম হইতো না, কারণ তারা চায় সবসময় তারা অন্যায় করবে আর আমরা সেই কথাগুলি শুনবো। এই সাথীরে আমরা আমার মা বোন হসপিটালে দৌড়াদৌড়ি করলো, হসপিটালে যেভাবে ট্রিটমেন্ট দরকার ওইভাবে ট্রিটমেন্ট করলো, নাইলে চাচির বাপেরও ক্ষমতা নাই, তাহলে খুঁকি নিয়ে যাতি ওই টাইমে হসপিটালে দৌড়াদৌড়ি করতে। আমার মার কাছে আইসুসকে, আমার বোনের কাছে আইসুসকে, জানো স্যার না এলু কাম হইব ওই সময় তো তারা খুঁকি নিয়ে যাচ্ছেন। আর ওই সময় তো খুঁকি ছিল না, খুঁকি ওই সময় কী ওই টাইমে খুঁকি আসে নাই, এলা বুঝেন। এই খুঁকি পুড়ে দেওয়ার কারণে হলো তারা আজকে এত দূর আসছে, আমার মা বোনের গায়ে হাত তুলছে হারামির বাচ্চারা। ওর কী জানেন, উনি পুলিশের কাছে বলে বিল্লাল বাবু শারমিন। আরে তুই দেখছো বিল্লাল সামনে গেছে না গেছে? বিল্লাল তো ওর মা ব্যথা পাইছে পর গেছে। আমার চাচাকে আমি বলি জানা কাকা আমার মার একটু ধরেন, আমার চাচাকে মরে যাও, ঠিক আছে আমার ছোটো চাচাকে মরে যাও, কত বড় খারাপের খারাপ। তাহলে বুঝলেন খুকির কারণে সব কিছু হইতেছে। আর খুকি চাইতেছে এই বাড়ির রাজত্ব খুকি একা করবে, খুকি কী করবে না করবে সব কিছু। আর আমার চাচা করে তো একটা বাড়ির একটা ফল আছে না, একটা ফল দেয় না, কি হলো ফোন দিয়ে আমার চাচা করে উলাই দিতেছে। শারমিন বিল্লাল তাদের ফুল ফ্যামিলি যে 1 মাসের মতো গ্রামে থেকে আসলো, মানে বিল্লালই 1 মাসের বেশি সময় গ্রামে থেকে আসছে। এটার পিছনে কিন্তু একমাত্র কারণ ছিল তার ব্যবসায় ধস নেমেছিল এবং সে ঢাকায় থাকার মতো এক্সপেন্সটা নিতে পারতেছিল না, তার জন্য সে গ্রামে গিয়েছে। কিন্তু সে এখানে বয়ানে বলছে তারা নাকি বছরে একবার গ্রামে যায় এবং তাদের গ্রামে খুব একটা যাওয়া হয় না, তার কারণেই নাকি তাদের নামে মানুষ মিথ্যাচার করছে। তো আমি এখানে বিল্লালকে প্রশ্ন করতে চাই, তুমি যে বললা যে তুমি গ্রামে গিয়েছো, তুমি গ্রামে কার বাড়িতে গিয়ে উঠেছো? মানে প্রথমে তো তুমি গিয়েছিলা তোমার মানে ছোট ভাইয়ের বউয়ের ভাড়া বাসায়, মানে সেটা তো তোমার ছোটো ভাইয়ের বাসা বলা যাবে না যেহেতু মিমি সব এক্সপেন্স বিয়ার করে। তো ছোটো ভাইয়ের বউয়ের বাসায় গিয়েছো, তো সেখানে তুমি হচ্ছে থেকেছো 3-4 দিন বা সর্বোচ্চ 5 দিন তোমরা থেকে তোমরা গ্রামের বাড়িতে শিফট হয়ে গেলা। তোমার ছোটো ভাইয়ের বউ সেখানে তোমাদেরকে নিয়ে গেল। তো সেখানে তুমি কার বাড়িতে উঠেছো? ওইটা তোমার বাবার আর হচ্ছে জন্মস্থান, ঠিক আছে, কিন্তু ওই জায়গাটা কিন্তু এখন আর তোমাদের না, ওইটা মিজান আর শাহিন যৌথভাবে কিনেছে। মিজানের জায়গায় মিজান ঘর তুলেছে, পিছনে শাহিনের জায়গাটা ফাঁকা আছে। তো সামনের যে জায়গায় তোমার 2 চাচা ঘর তুলেছে, মানে সবুজের বাবা প্লাস তোমার ছোটো চাচা ঘর তুলেছে, সেই জায়গাটা কিন্তু তাদেরও না, কিন্তু তোমার বড় চাচা মানে তিশার বাবা যেহেতু এখনও 1 বিঘা জমি পাবে নাকি সেটা নিয়ে মতবিরোধ আছে। তো সেই 1 বিঘা জমি যাতে হচ্ছে তোমরা জবরদখল করতে পারো, এই জন্য খুকি তোমার ছোটো 2 চাচাকে নিয়ে এসে তাই বাড়িতে ঘর করতে বলেছে যাতে সেই জমিটা উদ্ধার করতে সুবিধা হয়। তো ওইখানে কিন্তু তোমাদের আসলে আদতে কোনো জমি নেই, কিন্তু তোমার বাবার জন্মস্থান এটা সত্যি কথা, কিন্তু এখন কিন্তু তোমাদের কোনো জমি নাই। তো সেই জায়গায় তুমি যে বাড়িতে গিয়ে থাকলা সেখানে সেটা কার বাড়িতে ছিলা? ঘরটা হলো গা কীভাবে মানে তার রুমে হলো গা আমি থাকতেছি সব সময়, মানে যে কয়দিন ধরে আসছি গ্রামে এই রুমেই থাকি। আপনাদের ভাবি আপা থাকবে ওই সাইডে রুমে। শারিফাকে নিয়ে একদিন শুয়েছিলাম, তো ওরা হলো গা ভয় পায় এই কারণে শুই নাই। আর আমি আর হলো গা আমিনার দেব, তো আমরা দুজনে মিলে রুমে ঘুমাইতেছি। তোমার ভাই খুকিকে মারতে গিয়েছিল
এবং তার বউয়ের সাথে সে মদত দিয়েছে, সেই সাথে তোমার বোন খুকিকে তিশার প্ররোচনায় যেইভাবে অনলাইনে হ্যারাসমেন্ট করেছে, তারপরেও খুকি কিন্তু যখন হচ্ছে বাড়ি গিয়েছিল তার রান্নাঘর ঠিক করার জন্য, সে কিন্তু ফেরত আসার সময় নাহারের হাতে তার রুমের চাবি পর্যন্ত দিয়ে এসেছে। তার বাড়িতে তো তোমরা থাকছোই, সেই সাথে খুকি কিন্তু তোমাদের থাকার সুবিধার জন্য, যেহেতু বাড়িতে ওইরকমভাবে খাট নেই, খুকি সব নিয়ে চলে গিয়েছিল তার ভাড়া বাসায়, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে চাবিটা পর্যন্ত দিয়ে এসেছে। সে কিন্তু এটা চিন্তা করেনি যে শারমিন আর বাবু আমার সাথে অনেক খারাপ করেছে, সে কিন্তু তোমাকে আলাদা হিসেবেই দেখেছে এবং তোমাকে চাবিটা দিয়ে এসেছিল, তোমার বউয়ের হাতে চাবি। তারপরেও তুমি হচ্ছে এইখানে ওই যে চাচার মাথা ফাটানোর ঘটনার পরে যেসব কথাবার্তা বলেছো, যে হচ্ছে খুকি নাকি তার শাশুড়িকে ফোন দিয়ে বলেছে যে আপনি বাড়ি থেকে বের হয়ে চলে যান, তুমি কার কাছ থেকে শুনেছো এটা? সেটা তুমি পরবর্তী ভিডিওতে এসে প্রুফ দিবা বা প্রমাণ দিবা। সেই সাথে তুমি এটাও বলছো যে নাহারকে কি কখনো দেখেছেন আমার মাকে বাড়ি থেকে বের হয়ে চলে যেতে, এরকম কথা বলতে। নাহার আর খুকির বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভিন্ন, ঠিক আছে? কারণ খুকি হচ্ছে নিজের বাড়িতে থাকে আর নাহার কিন্তু তোমার ভাড়া করা বাড়িতে থাকে, ঠিক আছে? তো নাহার এরকম কখনো কিছু বলতেও পারবে না, কারণ নাহারের সেরকম সাহস নাই। নাহারের যদি সেরকম কারেজ থাকতো বা পজিশনটা থাকতো, তাহলে নাহার কিন্তু আজকে খুকির জায়গায় থাকতো। কারণ তুমি যেরকম পুরুষ, তোমার সাথে সংসার করা, প্লাস হচ্ছে নাহারের যদি সেরকম অ্যাবিলিটি থাকতো, নাহারও খুকির মতো এরকম একটা বাড়ি করে ফেলতে পারতো। কিন্তু নাহার আসলে তোমাকে টপকে কোনো কিছু করতেও পারে না, আর হচ্ছে তোমার সাথে যে কোনো একটা সাংসারিক যে বিষয়গুলো, সেগুলো কিন্তু তোমার সাথে করা যায় না। ও জাস্ট রান্নাবান্না করে আর নিজের ছেলেমেয়ের খেয়াল রাখে। এই বাইরে সংসারের আদার্স যে জিনিসপত্র, যেমন ফাইন্যান্সিয়াল প্লাস হচ্ছে ফিউচার প্ল্যানিং, এগুলো কোনো কিছু কিন্তু সে করতে পারে না তোমার সাথে। ইভেন একটা ভিডিওতে তুমি এটাও বলেছো যে তুমি যে 1 মাস বাড়িতে থাকতা, এটা নাহার জানতোই না। তোমরা বাড়িতে ফার্স্ট কোরবানিদের জন্য গিয়েছো কোরবানি পালন করতে, কিন্তু নাহার জানতোই না যে 1 মাস তুমি বাড়িতে থাকবা বা তোমার ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে তুমি বাড়িতে এতদিন স্টে করবা। তাহলে তুমি তোমার বউয়ের সাথে কোনো কিছু শেয়ার করো না। প্লাস হচ্ছে তুমি হচ্ছে কি বলবো, এটাতে তো আসলে সংসার বলাই যায় না, কারণ ও হচ্ছে জাস্ট তোমার সংসারে কুক হিসেবে কাজ করে। তো সেই জায়গায় হচ্ছে তুমি যদি বলো যে আমার মাকে কোনো কিছু বলার সাহস পায় না, নাহার আর খুকির পজিশনটা কিন্তু সেম না। খুকি সম্পূর্ণ নিজ উদ্যোগে এবং নিজ অ্যাবিলিটির দ্বারা এই বাড়িটা করেছে। সো খুকি যদি এটা বলেও থাকে তার শাশুড়িকে, তার শাশুড়ি তো মনে হয় না বলেনি, কিন্তু যদি বলে থাকে সেই রকম জায়গায় নাহারের আগে যেতে হবে। সেই সাথে তুমি বলেছো সত্য নাকি কখনো চাপা থাকে না, এবং সাথে গালিগালাজও করেছো। হ্যাঁ, আসলেই সত্য চাপা থাকে না, এজন্যই তোমার বোনের সত্যটা বেরিয়ে আসছে, এবং সেই সাথে ক্রমান্বয়ে তোমার এবং তোমার ওয়াইফের সত্যগুলো আমি বের করে নিয়ে আসতেছি এবং আনবো। তুমি বলেছো তোমার চাচারা নাকি সম্পূর্ণ অস্বীকার করেছে যে তারা খুকির সাথে কোনো কিছু শেয়ার করেনি, যে কে বাড়িতে যে অকারেন্সটা হয়েছে মারামারি, সেখানে কোনো কিছুই নাকি খুকির সাথে শেয়ার করেনি। তাহলে তোমার ছোট চাচা যে তোমার সেজো চাচাকে নিয়ে খুকির বাড়িতে গেল আশ্রয়ের জন্য, সেখানে গিয়ে তারা চুপ করেছিল? এবং লাস্টের কথাতে তুমি এতটুকু বললা যে খুকি নাকি সবাইকে ফোন দিয়ে দিয়ে বিভিন্ন কথা বলছে, তাহলে তো তাদের সাথে তাদের কথা হয়ই। তোমার চাচা দুজনকেই তুমি হচ্ছে ওভার ফোনে অথবা সামনে বসে ভিডিও করে বলবা যে চাচা আপনারা কি খুকিকে বাড়ির যেই হচ্ছে মারামারির ঘটনা এগুলো কি বলেছেন কিনা, দুজনকে একদম সামনে বসিয়ে তারপরে জিজ্ঞেস করবা ক্যামেরার সামনে, ঠিক আছে? তাহলে যে বিশ্বাস হবে যে খুকিকে ওনারা কিছুই বলে নাই। আরেকটা কথা তুমি বলেছো যে খুকি হচ্ছে সাথীর যখন অ্যাক্সিডেন্টটা হলো তখন খুকি কেন হেল্প করতে আসেনি, তখন খুকি কোথায় ছিল, এবং তোমার মা আর বোন নাকি সাথীর জন্য অনেক কিছু করেছে, তখন তো খুকি ছিল না। আচ্ছা, এইটার সাথে খুকির হেল্প করার কি সম্পর্ক? তোমরা ঢাকায় থাকো, তোমাদের যেই চাচাদের যে গোষ্ঠী সেখানে শুধু তোমরাই ঢাকায় থাকো, তো তোমরা যে বাড়িতে কোনো একটা প্রবলেম হলে বা কোনো একটা অনুষ্ঠান করলে, ইভেন তুমি যে জমি কেনার সময় যে রেজিস্ট্রেশন করতে গেলা সেখানেও তো তুমি বাড়িতে গিয়েছিলা, তো তোমরা বাড়িতে গেলে কোথায় থাকো? নিশ্চয়ই খুকির বাড়িতে, মানে মিজানের বাড়িতে গিয়ে থাকো। তো তোমরা যখন গ্রামে যাও, তোমরা যে মিজানের বাড়িতে গিয়ে থাকো, তো ওইখান থেকে ওই গ্রাম থেকে যদি কেউ ঢাকায় আসে কোথায় আসবে? তোমাদের বাড়িতেই আসবে, তাই না? তো খুকি যদি ঢাকায় থাকতো নিশ্চয়ই খুকির বাড়িতেই তারা উঠতো, এবং খুকি কিন্তু যেদিন সাথী অ্যাক্সিডেন্ট করে সেই দিনই তার চাচা চাচিকে নিয়ে ঢাকায় এসে সাথীর কাছে রেখে গেছে। তো খুকির তো তখন ছোট বাচ্চাও ছিল, তারপরেও খুকি কিন্তু ঢাকায় এসে তার চাচা চাচির কাছে ওই সাথীকে দেখতে এসেছিল চাচা চাচিকে সাথে নিয়ে। তাহলে খুকি কিভাবে হেল্প করতে আসলো না? এখন খুকি যদি ঢাকায় থাকতো খুকি হেল্প করতো না? তো এখানে তোমার বোন বা তোমার মার সাথে খুকির কেন তুলনা হচ্ছে? তোমরা যে বাড়িতে যাও তখন তো হচ্ছে খুকির বাড়িতে গিয়েই উঠো, তো তখন কি হচ্ছে অন্য কারো বাড়িতে গিয়ে উঠো তোমরা? তো আমরা তো দেখিনি যে তোমরা অন্য কারো বাড়িতে গিয়ে উঠো। তো কথা বলতে বলতে কখন 28 মিনিট সময় চলে গেল টেরি পেলাম না। তো দর্শক, আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসলে ওদের নিয়ে কথা বলতে গেলে রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো শেষ হইয়া হইল না শেষ। নেক্সট ভিডিওতে আমি নিশ্চয়ই আপনাদের জন্য একটা বড় ধামাকা নিয়ে আসবো। টিল দেন আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন। আল্লাহ হাফেজ। আমার ছোট্ট বোনের মতো হয় না কারো বোন, ওই উপরওয়ালা জানে কত সুখী আমার মন।